আসসালামু আলাইকুম। আজ ২৬শে মে ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমিরুল মোমিনিন মানিক। শুরুতেই সংবাদ শিরোনাম। গরুকে জাতীয় পশু করার মুসলিমদের দাবিতে বিপাকে মোদি। হরমুজকে ঘিরে মার্কিন বাহিনীকে নাস্তানাবুদ করল ইরান। আবার হাসপাতালে নেতানিয়াহু। দর্শক, শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ঐতিহাসিকভাবে এতদিন ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী এবং বিজেপি বিধায়কদের পক্ষ থেকে যে দাবি উঠেছে বারংবার, এবার সেই একই দাবিতে সরব হয়েছেন বিভিন্ন মুসলিম সংগঠন ও মুসলিম নেতারা। ঈদুল আজহার ঠিক আগে যে উৎসবে ঐতিহ্যগতভাবে ছাগল ও গরুসহ বিভিন্ন পশু কোরবানি দেওয়া হয়, বেশ কিছু মুসলিম সংগঠন ও আলেমরা দাবি করেছে যে হিন্দুদের একটি বড় অংশের কাছে পবিত্র বলে বিবেচিত গরুকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেয়া হোক। বর্তমান ভারতের জাতীয় পশু হল বাঘ। অন্যদিকে গরুর এখন পর্যন্ত এমন কোনো সরকারি মর্যাদা নেই। আজমির শরীফের আলেমসহ বিশিষ্ট মুসলিম সংগঠন ও আলেমগণ হিন্দুদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং এই বিষয়টির রাজনৈতিক অপব্যবহার বন্ধ করার জন্য গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সক্রিয়ভাবে আবেদন করেছেন। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি দাবি করেছেন, গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা এবং জবাই ও ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি বিধান প্রণয়ন করা হোক। তিনি বলেন, ২০১৪ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি সর্বধর্মীয় সম্মেলনেও তিনি এই দাবি জানিয়েছিলেন। সংগঠনগুলো বলছে, এ ধরনের পদক্ষেপ গোহত্যার রাজনৈতিক অপব্যবহার রোধ করতে এবং এর নামে সংগঠিত গণপিটুনি ও সহিংসতার ঘটনা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। কিছু সংগঠন এই বিষয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি বৃহত্তর ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা করছে। অন্যদিকে অন্যরা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করার পরিকল্পনা করছে। সর্বভারতীয় মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার মাদানির দাবিকে আন্তরিকভাবে সমর্থন করেছেন। রাজভী বলেন, এই বিষয়ে বিভিন্ন মুসলিম সংগঠনের মধ্যে একটি ঐক্যমত্য তৈরি করাই হবে তার উদ্দেশ্য। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাওলানা খালিদ রশিদ ফারঙ্গি মাহালি বলেন, হিন্দুদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা উচিত। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের কাউসার হায়াত খানও গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিকে সমর্থন করেছেন। তবে তিনি বলেছেন, বিজেপি শাসিত গোয়া, আসাম, উত্তর পূর্বের রাজ্যগুলোতে অবাধে গরুর মাংস খাওয়া অব্যাহত রয়েছে, অথচ দলটি উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, একটি সম্মান জাতীয় আইন এবং এই অসামঞ্জস্য দূর করতে পারে। পশ্চিমবঙ্গেও ইমামদের পক্ষ থেকে এই একই দাবি জানানো হয়েছে। এ বছরে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের গরু জবাই নিয়ে কঠোর নীতির কারণে ইমামরা কোরবানি করতে নিষেধ করেছেন। দর্শক, এবার মধ্যপ্রাচ্যের খবর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে নিজেদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন ড্রোন ভূপাতিত করার সময় তারা ওই এলাকায় শত্রুতাপূর্ণ বিমান শনাক্ত করেছে। এ নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার বৈধ ও সুনির্দিষ্ট অধিকার তেহরানের রয়েছে। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে ইরানি মিডিয়ায় খবরে নিশ্চিত করা হয়েছে। 6 সপ্তাহ বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্র পথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য এই অভিযান চালানো হয়েছে। এই হামলা এমন সময়ে হলো যখন কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
ইরানের পরমাণু কর্মসূচি এবং তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প আভাস দিয়েছেন, ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে নিয়ে ধ্বংস করা হতে পারে। এর আগে ট্রাম্প এক বার্তায় জানিয়েছিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে যেন তা আমেরিকায় এনে ধ্বংস করা যায়, অথবা ইরানের সঙ্গে সমন্বয় করে তা অন্য কোনো নিরাপদ স্থানে ধ্বংস করা যেতে পারে। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সবচেয়ে ভালো হয় যদি ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে ইউরেনিয়ামগুলো তাদের নিজেদের মাটিতেই ধ্বংস করা হয়। আবার অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে এই প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, এই পুরো প্রক্রিয়াটি অ্যাটমিক এনার্জি কমিশন বা তার সমমানের কোনো সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং উপস্থিতিতে সম্পন্ন করা হবে। তবে ট্রাম্প তার পোস্টে ঠিক কোন দেশের বা কোন অ্যাটমিক এনার্জি কমিশনের কথা বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই বার্তার পেছনে কয়েকটি সম্ভাব্য দিক থাকতে পারে। প্রথম বিষয় হচ্ছে, ট্রাম্প হয়তো জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কথা বুঝিয়েছেন। এই সংস্থাটি দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করছে। তবে জটিলতা হলো, এর নিজস্ব কোনো পারমাণবিক বর্জ্য নিষ্কাশন বা ধ্বংস করার সুবিধা বা স্থাপনা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, পাকিস্তান বা অন্য কোনো দেশ। বিশ্বের বেশ কয়েকটি দেশের নিজস্ব অ্যাটমিক এনার্জি কমিশন রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ পাকিস্তান অন্যতম, যারা সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। ফলে বিকল্প গ্রহণযোগ্য স্থান হিসেবে পাকিস্তানের নামও আলোচনায় আসতে পারে বলে মনে করছেন অনেকে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করা এবং এই ইউরেনিয়াম কিভাবে ও কোথায় ধ্বংস করা হবে তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসা আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মূলত দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে এই হাসপাতালে নেওয়া হয়েছে। ৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সাম্প্রতিক সময়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, কারণ কয়েকটি ঘটনার মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জনসাধারণের কাছে গোপন করার অভিযোগ উঠে আসে এবং এ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন। এর ফলে ইসরায়েলের অনেকের মধ্যে প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। গত মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে জানান, তিনি সম্প্রতি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট টিউমারের জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন। ইরান যুদ্ধে যেন এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে, সেই কারণে তিনি বিষয়টি জনসম্মুখে আনেননি বলে দাবি করেন। তবে কবে রোগ নির্ণয় হয়েছিল, কবে চিকিৎসা শুরু করেছিলেন বা কবে শেষ হয়েছে, এসব বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি। নেতানিয়াহুর ঘোষণার সঙ্গে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে সেই প্রতিবেদনে অর্ধেক পৃষ্ঠা জুড়ে মাত্র 5টি অস্পষ্ট বিষয় ছিল এবং এটি কোন বছরের প্রতিবেদন সেটিও উল্লেখ করা হয়নি। এছাড়া কোনো নথিতেই হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসার বিবৃতি দেয়া ছিল না। নেতানিয়াহু শরীরে 2023 সালের জুলাইয়ে একটি পেসমেকার বসানো হয়েছিল। এছাড়া 2024 সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং 2024 সালের ডিসেম্বরে প্রোস্টেট অপারেশনের অস্ত্রোপচার হয়। নেতানিয়াহুর পেসমেকার বসানোর সময় প্রথম দিকে জানানো হয়েছিল তিনি পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য রামাত গানের সেবা মেডিকেল সেন্টারে এক রাত অবস্থান করেছিলেন বলে জানিয়েছিল তার কার্যালয় এবং হসপিটাল। তবে হাসপাতাল জানায়, বাস্তবে তার শরীরে একটি সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। চিকিৎসকরা এক সপ্তাহ পরে স্বীকার করেন তিনি হাসপাতালে ভর্তি থাকার সময় করা একটি ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষায় তার কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন। তবুও তারা জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র সম্পূর্ণ স্বাভাবিক আছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে টানা ৮৭ দিন পর দেশটিতে ফের ইন্টারনেট চালু হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ। ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আধা সরকারি এই অনলাইন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের সাইবার স্পেস পরিচালনাকারী শীর্ষস্থানীয় সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পৃথক এক প্রতিবেদনে ফার্স নিউজ জানিয়েছে, সোমবারের বৈঠকে পেজেশকিয়ান সহ ১২ জন উপস্থিত ছিলেন এবং ইরানে ইন্টারনেট ফের চালু করা হবে কিনা এ নিয়ে ভোট হয়েছে সেই বৈঠকে। ১২ জনের মধ্যে ৯ জন ইন্টারনেট চালুর পক্ষে ভোট দিয়েছেন আর ৩ জন দিয়েছেন বিপক্ষে। ফার্স নিউজ ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGCর সঙ্গে সংশ্লিষ্ট। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন তীব্র রূপ নেয়ার পর ৮ জানুয়ারি প্রথম দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার। পরে আন্দোলন স্তিমিত হলে ২৩ জানুয়ারি দেশটিতে আংশিকভাবে চালু করা হয় ইন্টারনেট। ২৩ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই আংশিক ইন্টারনেট পরিষেবা পাচ্ছিলেন ইরানিরা। তারপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে ফের ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। টানা ৪০ দিন যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরও দেশটিতে ইন্টারনেট চালু হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা জোরদার হয়েছে। ইরানে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বর্ধিত করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইন্টারনেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরানের সরকার। দর্শক, এবার প্রতিবেশী দেশের খবর। চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প এবং স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় $১২২ কোটি বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা বিভিন্ন খাতে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে থাকা শাহবাজ শরীফের সফরকালে বাণিজ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন, একাধিক নতুন সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক করা হয়েছে। এসব চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বৈঠকে চীনের রাষ্ট্রপ্রধান জি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং পাকিস্তান চীনের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু। জবাবে শাহবাজ শরীফ দুই দেশকে অটুট অংশীদার হিসেবে বর্ণনা করে বলেছেন, সম্পর্ক অনন্য এবং সময়ের পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরও অংশ নেন। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা ও ইরান সংকটের সমাধানে পাকিস্তানের শান্তি উদ্যোগের প্রশংসা করে চীন। বিশ্লেষকরা মনে করছেন, এই বিনিয়োগ চুক্তি দক্ষিণ এশিয়ায় চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changeTV.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।